হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সেট নাম্বার 5টা করব। খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট, লজিক তোমাদের ক্লিয়ার হবে। আর মাথায় রেখো, এই যে সময়টা তুমি এখানে দিচ্ছ, এই সময়টা ব্যর্থ যাবে না। একটা সময় গিয়ে ফিল করতে পারবে যে কম্পিটিটিভ ফিল্ডে দেওয়ার তোমার টাইমটা ওয়েস্টেজ যায়নি। তো এটাকে এনজয় করতে করতে এগোও, দেখবে যে বেনিফিট তোমারই হবে। কারণ এই সময়টা না, দেখা গেল তুমি এই টাইমটা এটা ওটা করে কাটাচ্ছ, কিন্তু এটাই একটা সময় দাঁড়িয়ে দেখবে যে বাকি ফ্রেন্ড সার্কেল হোক, এদের থেকে এগিয়েই থাকবে তুমি যখন কম্পেয়ার করবে। আর যদি এই কম্পারেটিভ ফিল্ডে পড়ার নাম করে যদি টাইমটাই ওয়েস্ট করো, তাহলে কোনো ডিফারেন্স তুমি বুঝতে পারবে না নিজের মধ্যে। এবার এক্সামে যাবে, এই যে প্রস্তুতি করছো, এক্সাম হলে গিয়ে কোশ্চেন দেখবে, কোশ্চেন পারবে, কোনোটা পারবে না, কিন্তু নিজে ট্রাই করার চেষ্টা করবে। এই যে চেষ্টাটা করবে, এটা বাকি ফ্রেন্ডস সার্কেল তোমার যেটা থাকবে তার থেকে আলাদা করে দেবে তোমাকে। ক্লিয়ার? তো চলো আমরা কোশ্চেনগুলো করতে থাকি। যে সেট, দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে, 1+2+3+4 প্লাস এভাবে চলছে, +10+9+8 প্লাস এভাবে করতে করতে 431। কিন্তু এখানে বেসিক অবজারভেশন যদি তুমি দেখো, বেসিক অবজারভেশনটা তোমার এখানে কি দেখতে হচ্ছে, দেখো পরপর 1 থেকে শুরু হচ্ছে, বাট এখানে দাঁড়িয়ে 10 পর্যন্ত গেছে, 10 থেকে আবার 9 থেকে নেমেছে। 1 থেকে শুরু করে ন্যাচারাল নাম্বার যোগ করতে করতে 10 পর্যন্ত গেছে, তারপরে আবার 9 থেকে শুরু করে 1 পর্যন্ত এসছে, তাই না? এখানে জাস্ট তোমার এইটুকু দেখতে হবে। কিন্তু এই যে সিরিজটা আমি যদি বলি, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের সিরিজ। ঠিক আছে? তো এই ন্যাচারাল নাম্বারের সিরিজগুলো যখনই থাকবে, আমি অ্যাট ফার্স্ট 1+2+ এভাবে চলছে আপ টু 10 পর্যন্ত, এই একটা পেয়ার পাচ্ছি। আর ওখানে পরেই দেখো 9+8+ এভাবে চলছে আপ টু 1, মানে 1 থেকে শুরু করেই। তাহলে এখানে দাঁড়িয়ে দুটো সিরিজ আমাকে দিয়ে রেখেছে কোশ্চেনটায়। তো আমি এখানে এভাবেও তো যেতে পারি। তাহলে এই একটা পার্ট হচ্ছে, এই একটা পার্ট হচ্ছে, তাহলে এই দুটো পার্ট যদি আমি যাই যোগফল আসুক, সেটা দুটো আলাদা আলাদা বের করে যদি আমি যোগ করে দিতে পারি, তাহলেও উত্তর আসবে। তারপরে আমি শর্ট প্রশ্ন বলেই দিচ্ছি। দেখো এই সব ক্ষেত্রে না, অলওয়েজ যেটা হাইয়েস্ট নাম্বার থাকে, কিন্তু মুখস্থ করতে যেও না, তার বর্গ সংখ্যা অর্থাৎ 100ই আনসার আসে। কিন্তু অ্যাট ফার্স্ট কনসেপচুয়ালি অ্যাপ্রোচটা ডেভেলপ করো। দেখো ন্যাচারাল নাম্বার হোক, ইভেন নাম্বার হোক, বা তোমার অড নাম্বার হোক, এই সিরিজগুলোতে আগে অ্যাভারেজ করো। তো অ্যাভারেজ যখনই আমি করব এই সিরিজটাতে, তখন কি আসবে, প্রথম সংখ্যা 1, লাস্ট সংখ্যা 10, তাহলে 10 আর 1 11, দুটো সংখ্যা যোগ করলাম, ডিভাইড বাই 2। এবার যখনই আমি সাম করব অর্থাৎ যোগফল করব, তাহলে কত আসবে, 11/2। এটা তো অ্যাভারেজ। আচ্ছা, এক একটা সংখ্যার মাথা পিছু এসছে 11/2, এখানে টোটাল কতগুলো সংখ্যা, 10টা, তাহলে গুণ 10 করে দাও। তাহলে এখানে 2 দিয়ে কাটলে 5, 5 11 55। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এই সিরিজটার যোগফল এসছে 55। এই সিরিজটার অ্যাজ ইট ইজ ভাবে দেখতে পারি, তাহলে অ্যাভারেজ কত আসবে, অ্যাভারেজ আসবে এখানে ফার্স্ট সংখ্যা 9, লাস্ট নাম্বার 1, 9 আর 1 10, দুটো সংখ্যা অ্যাড করেছো, 2 দিয়ে ডিভাইড করে দাও। আচ্ছা, 2 দিয়ে যখনই আমি ডিভাইড করলাম, এবার এদের সামটা কত আসবে, তুমি বলবে দাদা অ্যাভারেজ তো এসছে 10/2, ইন্টু নাম্বার কটা, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত 9টাই সংখ্যা, তাহলে এখানে দাঁড়িয়ে সামটা কত আসবে, 2 দিয়ে কাটলাম 5 বার, তাহলে 5 9 45। আচ্ছা, এবার বলো যে এখানে 55, এখানে 45, তাহলে 55 আর 45 যোগ করলে পরে 100 আসে, আসে। তাহলে এই 100ই আমাদের আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? তো সব সময় মাথায় রাখবে, যখনই এই জাতীয় সিরিজ যে পর্যন্ত উঠবে, ঠিক তার পরের সংখ্যা থেকে আবার নামতে নামতে যে পর্যন্ত স্টার্ট হয়েছে সেই পর্যন্তই নামবে। তো এই প্যাটার্নগুলোতে অলওয়েজ
যেটা হাইয়েস্ট নাম্বার পর্যন্ত উঠেছে, অর্থাৎ এই সিরিজটাতে 10 পর্যন্ত উঠেছে, তাহলে 10-এর স্কোয়ার করে দাও 100। ক্লিয়ার? কিন্তু কনসেপচুয়ালি এগোও। এটা হচ্ছে কি বললাম ডাইরেক্ট, এটা হচ্ছে মানে তোমার পরীক্ষার হলে মুখস্থ করার জন্য, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি পার্টটা কনসেপচুয়ালি, দুটো দুপাশে যেটা দেখানো হলো। নেক্সট নাম্বার, এখানে বলেছে 56,108,224 এর গসাগু কত, অর্থাৎ আমার এইচসিএফ বের করতে হবে। এইচসিএফ অফ 56,108 অ্যান্ড কত 224। আচ্ছা দেখো, এলসিএম একটা কনসেপ্ট শিখে রাখো ভাই, প্রত্যেকটা জায়গায় আমি বলি এবং থিওরি ক্লাসে তো ইভেন বলেই দিই সব কিছুতে। এলসিএম যে কটা নাম্বারের সিরিজ থাকবে সেই কটা নাম্বারের যেটা হাইয়েস্ট নাম্বার থাকবে, হাইয়েস্ট নাম্বার থেকে বড় হবে এলসিএম। আর যেটা এইচসিএফ এর ক্ষেত্রে যাবে, যেটা লোয়েস্ট নাম্বার হবে, সেই হয় লোয়েস্ট নাম্বার অথবা লোয়েস্ট নাম্বারের থেকে ছোট হবে। এই দুটো ক্ষেত্রে কনসেপ্টটা খেয়াল রেখো, তাহলে কি তোমার এলিমিনেশনে সুবিধা হবে। এবার দেখো, এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা আমি যদি দেখি, ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে এই সিরিজটাতে 56, এই সিরিজটাতে 56। আচ্ছা 56 দুগুণে তো 108 হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু এই অ্যাট ফার্স্ট যদি এলিমিনেশনে যাই না, 12 তো দেখা মাত্র যাবে, কারণ 12 দিয়ে 56 কাটা যায় না, অর্থাৎ 56 এর কোনো ফ্যাক্টরি 12 আসবে না। 56 দিয়ে 112, কিন্তু 56 কি এর মধ্যে আছে? এবার একে ফ্যাক্টর করো। যদি আমি 4 দিয়ে ভাঙতে চাই তাহলে কত আসবে? 4 ইন্টু 4 5 20, 4 6 24। আচ্ছা দেখো যে 4 ইন্টু 56, তাই না? 4 দিয়ে তো এই যাচ্ছে, 4 5 20, 2 4 6 24, 56 এর মধ্যে রয়েছে, এর মধ্যে 2 ইন্টু 56 রয়েছে, অর্থাৎ 56 এটা ইন্টু 1 রয়েছে, তাহলে 56 প্রত্যেকটার মধ্যে যখন আছে 56 আমাদের আনসার আসবে। ঠিক আছে, ইজিয়েস্ট ওয়ে সলভ করার। নেক্সট কোশ্চেনে আসো। 512 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কি সংখ্যা হতে হবে? যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। এবার পূর্ণবর্গ সংখ্যা মানেই 512 সংখ্যাটা দেওয়া রয়েছে, 512 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে একটা যেটা নাম্বার পাবো সেটা একটা স্কোয়ার নাম্বার পাবো। এবার এক্ষেত্রে দাঁড়িয়ে অপশনসগুলো আমাকে দিয়ে রেখেছে কি কি না, 511, তারপরে বি অপশনে 31, সি অপশনে 17, ডি অপশনে 28। কেন আমি অপশনসগুলো লিখলাম? দেখো, যোগ করতে বলেছে এবং ক্ষুদ্রতম বলেছে। এবার ক্ষুদ্রতম মাথায় রাখবে, ক্ষুদ্রতম হচ্ছে ছোট নাম্বার। এবার এর মধ্যে থেকে সব থেকে ছোট সংখ্যা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 17। যদি আমি এখানে 17 অ্যাড করি তাহলে কত আসবে? 7 আর 2 9, 1 আর 1 2, 5। আচ্ছা 529 এখানে আসছে, অর্থাৎ 529 মানে 23-এর বর্গ, 529 পাচ্ছি। আর 529 মানে তোমরা জানো যে 23-এর বর্গ 529 হয়। তাহলে দেখা লাগলো না আমাদের কি আনসার চলে আসলো? 17, অপশন সি। ক্ষুদ্রতম বলেছে, সব থেকে এই কটা অপশনসের মধ্যে ক্ষুদ্রতমই 17, 17 অ্যাড করলাম। যদি 17তে 529 না পেতাম, যে বর্গ সংখ্যা আসছে, তারপরে 31-এর প্রায়োরিটিটা আসতো। 31-এও যদি না সরি 28-এর প্রায়োরিটিটা সেকেন্ড পজিশনে আসবে। এটা হচ্ছে ফার্স্ট পজিশনে প্রায়োরিটি, ক্ষুদ্রতম বলেছে। আর এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। আর এটাই যদি বলতো যে বৃহত্তম সংখ্যা যোগ করলে, তখন এটা উল্টে যেত। 4 নম্বরের প্রায়োরিটিটা আসবে ফার্স্ট, 3 নম্বরেরটা আসবে সেকেন্ড, 2 নম্বরেরটা আসবে থার্ড, আর 1 নম্বরেরটা আসবে কন্ডিশনে ফোর্থ। তো খুব ইম্পর্টেন্ট, দেখবে এই জাতীয় হয়তো নাম্বার বদলে যাবে, কিন্তু এই জাতীয় তোমরা কোশ্চেন ফেস করবে। ঠিক আছে, এরই আবার ভ্যারাইটি হয়। এটাতে যেরকম যোগ করতে বলছে,
তোমাকে কখনো কখনো নাম্বারটা দিয়ে বলবে বিয়োগ, সেক্ষেত্রে দাঁড়িয়েও তুমি তখন বিয়োগ করে দেবে। আবার কখনো কখনো ক্ষেত্রে বলবে যে ক্ষুদ্রতম কত গুণ করলে, কোন সংখ্যাটি গুণ করলে, তখন এই 512 ফ্যাক্টর করে দেবে। ক্লিয়ার? যদি এই 512 সংখ্যাটা দিয়েই বলে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন একে ফ্যাক্টর করে দেবে। আচ্ছা, অ্যাট ফার্স্ট 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে ভাগ করো তো। 4 12 48, 3 4 8 32। একে আবার দেখো 64 গুণ 2 128 হয়। সবসময় বর্গ নাম্বারে ফ্যাক্টর করবে যদি বলে গুণ করলে। তাহলে 64 দুয়ে যদি 128 হয়, তুমি এখানে ভালো করে দেখো, 64 একটা বর্গ নাম্বার, 4 একটা বর্গ নাম্বার, কিন্তু এখানে যেটা 2, সেই 2 একটা সিঙ্গেল পড়ে রয়েছে, অর্থাৎ যদি 2 আমি আর একটা পাই, তাহলে 2 দুয়ে 4 একটা বর্গ নাম্বার হয়ে যাবে, ডেফিনেটলি সংখ্যাটা বর্গ সংখ্যা আসবে। তখন 512 গুণ 2 অর্থাৎ 1024 একটা বর্গ সংখ্যা, যেটা ক্ষুদ্রতম 4 অঙ্কের একটা বর্গ সংখ্যা। যদি বলে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি, 1024, এটাও একটা জিকে টাইপের ম্যাথ, মাথায় রেখো। নেক্সট, p is to q equal 2 is to 3, q is to r equal 5 is to 8 এবং r is to s equal to 9 is to 10, p এর মান 27 হলে s এর মান কত? আচ্ছা, স্টার্ট হচ্ছে p অনুপাত q থেকে, q অনুপাত r থেকে, r অনুপাত s থেকে। তাহলে p এর মান দেওয়া রয়েছে, s এর মান ফাইন্ড করতে হবে, অর্থাৎ সাকসেসিভ হারে বাড়ছে। তাহলে এখানে p এর মান যদি 27 হয়, এর সঙ্গেই কম্পেয়ার হবে s এর মানও 9 এর মাল্টিপল আসবে। অ্যাট ফার্স্ট এ অপশন 9 এর মাল্টিপল, সি অপশন 9 এর মাল্টিপল, বি অপশন নেই, আর ডি অপশন 9 এর মাল্টিপল নয়, অর্থাৎ এই দুটোর মধ্যেই আমার আনসার ভ্যারি করবে। তাহলে এবার দেখো যে p is to q কত দেওয়া, 2 is to 3, সব অলওয়েজ সাকসেসিভ হিসাবে যাবে, ডিটেলস ভাবেই দেখো। p অনুপাত q 2 is to 3। আচ্ছা, q অনুপাত r দেওয়া রয়েছে 5 is to 8, আর r অনুপাত s কত দেওয়া রয়েছে, 9 is to 10। এবার একটু অবজারভেশনে আসো, দেখো p অনুপাত q অর্থাৎ p is to q বা p ডিভাইড q। আচ্ছা, আমি এটাকে বলতে পারি q বাই r, q বাই r, আবার এটাকে বলতে পারি r বাই s, r বাই s। যদি আমি পরপর এই অনুপাতগুলো গুণ করি, তাহলে যদি গুণ করে যাই, দেখো কেউ কেউ কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, পড়ে থাকছে পি আর এস। তাহলে এখানে দাঁড়িয়ে আমি পাবো পি রেশিও এস, যে অনুপাতটা যদি গুণ করি। তাহলে যদি আমি পরপর গুণ করি, তার আগে দেখো কাটাকাটি যেটা যাবে কেটে দাও, 3 দিয়ে কাটো একে 3 বার। আচ্ছা, 5 দুগুণে 10, 10 কেটে যাবে। তাহলে এ পাশে পড়ে থাকছে দেখো 3, আর এ পাশে পড়ে থাকছে 8, এ পাশে পড়ে থাকছে 3, এ পাশে পড়ে থাকছে 8। আচ্ছা, পি এর মান যদি 3 হয়, এস এর মান সেক্ষেত্রে 8, কিন্তু পি এর মান কোশ্চেনে দেওয়া রয়েছে দেখো 27। কত গুণ 3 এর সঙ্গে, 9 গুণ। তাহলে 8 এর সঙ্গে ভাই 9 গুণ করে দাও, 8 9 72, 72 আমাদের আনসার আসবে, অপশন নাম্বার সি। বুঝতে পারলে তো? এটা ডিটেল অ্যাপ্রোচটা, আবার কনসেপ্টটাও এখানে দাঁড়িয়ে আমি ক্লারিফিকেশন দিয়ে দিলাম যে কেন এই জাতীয় কোশ্চেনগুলো সাকসেসিভ যাবে, যে পরপর আগেরটার সঙ্গে ডিপেন্ড, আগেরটার সঙ্গে লেজুক থাকবে, কিউ কিউ, আর এ শেষ হচ্ছে আর এ স্টার্ট হচ্ছে, এগুলো অলওয়েজ সাকসেসিভ। নেক্সট, 9.6 মিটার, 7.2 মিটার ও 28.8 মিটারের চতুর্থ সমানুপাতিক কত? ফোর্থ প্রপোর্শন। মাথায় রাখবে, ফোর্থ প্রপোর্শন আর থার্ড প্রপোর্শনের মধ্যে ডিফারেন্স করতে পারবে না, তিনটে ভ্যালুই দেওয়া থাকবে। ফোর্থ প্রপোর্শন বললেও ফোর্থ নাম্বারটা এক্স পুট করে নেবে, থার্ড বললেও ফোর্থ নাম্বারেই এক্স পুট করে নেবে। এবার এই কন্ডিশনগুলোতে তুমি যখনই দেখো যে ফার্স্টেরটা দেওয়া রয়েছে 9.6 আর রেশিও, সেকেন্ডেরটা রয়েছে 7.2, কিন্তু আমার ওটাতে ফার্স্টেরটা দেওয়া রয়েছে 28.8, আমার বের করতে হবে কি এই জায়গার ভ্যালুটা। তাহলে এই জায়গার ভ্যালুটা তুমি প্রপোর্শন সাজিয়েও করতে পারো, আর না হলে
কাটো তো ভাই। 12 দিয়ে 8 12 96 আর 6 12 72। আবার যদি 2 দিয়ে কাটি, 4 2 8, 3 2 6, অর্থাৎ এদের যে রেশিওটা সেই রেশিওটা আসছে আমার 4:3। তাহলে ডেফিনেটলি এই রেশিও আসবে 4:3। প্রপোর্শন কথার অর্থ কি? প্রপোর্শন কথার অর্থ হচ্ছে দুপাশেই ইকুয়াল, অর্থাৎ এ পাশে যে ভ্যালু থাকবে এ পাশেও সেই ভ্যালু থাকবে, তবেই ইকুয়াল বলবো। তাহলে ইকুয়ালের এ পাশে যদি 4:3 হয়, ডেফিনেটলি এ পাশেও 4:3 হবে। যে কোনোটা কম্পেয়ার করে তুমি এই রেশিওটা পেয়ে গেলে, তারপরে এই রেশিওটা কম্পেয়ার করে দাও। এর সঙ্গে কত গুণ? 4 7 28 দশমিক 4 দুগুণে 8, 7.2 টাইমস। তাহলে এর সঙ্গেও 7.2 টাইমস যদি করে দাও, 3 2 6, 3 7 21, তাহলে 21.6। দুটো আছে না, 21.6, তিনটেই আছে। আচ্ছা, 21.6ই আনসার। অপশনস এখানে সবই রয়েছে, অর্থাৎ ইচ্ছে ছিল যে বা হয়তো বা 2.16 এইভাবে করার, যে কোনো একটা করে দাও, যে 21.6 হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, অপশন সেখানে তিনটে অপশন 21.6 রাখা। নেক্সট কোশ্চেনে আসি। এটাই তুমি যদি মনে করো যে ডাইরেক্ট অ্যাপ্রোচে যাবে, তাহলেও যেতে পারো। কিরকম? ডাইরেক্ট অ্যাপ্রোচটা কিরকম যাবে? যে এখানে 9.6, 7.2, 28.8 রয়েছে, এই তো রয়েছে। তাহলে তুমি জানো যে এটা অনুপাত এটা ইকুয়াল এটা অনুপাত এক্স আসবে। তাহলে কাছের দুটো গুণ হয়, অর্থাৎ 7.2 মাল্টিপ্লাইড বাই 28.8 ডিভাইড বাই 9.6। এক্ষেত্রেও তুমি একবারে পেতে পারো তোমার আনসার। পয়েন্ট পয়েন্ট তুলে দাও। 8 9, 12 দিয়ে কাটো, 6 12 72, আর 8 12 96, 3 2 6, আর 4 2 8, 4 দিয়ে একে কাটো, 4 7 28, 4 2 8, তাতেও 3.72 আমাদের আনসার আসবে। নেক্সট, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 3:2 হয়। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? মাথায় রাখবে ভাই, প্রকৃত মিশ্রণ বলতে সব সময় বোঝায় অরিজিনাল কোয়ান্টিটি। এটা মাথায় রাখবে, অরিজিনাল কোয়ান্টিটি বা ইনিশিয়াল কোয়ান্টিটি। ইনিশিয়াল কোয়ান্টিটি, ঠিক আছে? এটা অলওয়েজ মাথায় রেখো। অর্থাৎ শুরুর যে পরিমাণটা সেটা ফাইন্ড করতে হবে, দুধ ও জলের মোট পরিমাণ। এবার তুমি দেখবে যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার কত ছিল? 9:4 এই ছিল। এবার পরে 4 লিটার জল অ্যাড হয়ে গেছে, 4 লিটার জল অ্যাড হয়ে গেছে, হওয়ার ফলে কি হয়েছে? 3:2 রেশিও দাঁড়িয়েছে। এবার আমি যদি দেখি যে প্রকৃত মিশ্রণে যদি দুধ আর জলের রেশিও বের করতে বলে, তুমি দেখছো যে 9 আর 4 13 হচ্ছে যোগফল, কিন্তু 13র মাল্টিপল এখানে একটাই অপশনস রাখা। করে দিতে পারবে, তাই নয় কি? করে দিতে পারবে। এবার একটু সলিউশনটা দেখে নাও। দেখো, এখানে যখন জল অ্যাড হয়েছে, জলটা যখন অ্যাড হয়েছে তখন মিল্কের পরিমাণটা কি হবে? ব্যালেন্স থাকতে হবে, কিন্তু মিল্কের পরিমাণ এক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এর সঙ্গে 3 গুণ করে মিল্কের পরিমাণটা ব্যালেন্স করে দাও। এখানে 3 গুণ মানে এখানে 3 গুণ, তখন রেশিওটা কি দাঁড়াচ্ছে? তখন রেশিওটা দাঁড়াচ্ছে, এটা তো আসলো 9, এটা আসলো 3 2 6। আচ্ছা, 4 থেকে 6 কত বাড়তি দেখছো? 2, কিন্তু কোশ্চেন থেকে ডেটা অনুযায়ী আমাদের কত? এখানে 4 দ্বিগুণ। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 9 6 কত হচ্ছে? এই দুটো মিলে 9 6 15। তাহলে 15রও দ্বিগুণ করে দাও, 15 দুগুণে 30 লিটার। আচ্ছা, 30 লিটার এখানে কোয়ান্টিটি এসছে, কিন্তু এই 30 লিটার কিভাবে এসছে? 30 লিটার এসছে এই 4 লিটার অ্যাড করার পরে। তাহলে এখান থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে? 26। তাহলে 26ই আমাদের আনসার। আবার
এটা তো বললাম আমি লাস্টে, চোখে পড়লো। কিন্তু এখানে তোমার 9 আর 4 কত হচ্ছে যোগফল? 13। এখানে দ্বিগুণ হয়েছে, এখানেও দ্বিগুণ করে দাও, তাহলে 13 দুগুণে 26। মাথায় রাখবে এর অনেক ভ্যারাইটি আছে ভাই, এই একই কোশ্চেনের অনেক ভ্যারাইটি আছে। তো 2 সেকেন্ডে দেখা মাত্র তুমি আনসার করার টেকনিকটা দেখলে, তারপরে সলিউশন অ্যাপ্রোচও দেখলে। নেক্সট নেক্সট কোশ্চেন কি আসলো? প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে এই মূল্য ছিল 18 টাকা, পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে। প্রতি কেজি চালের প্রেজেন্ট, আচ্ছা প্রেজেন্ট শর্টে লিখছি, প্রেজেন্ট আর হচ্ছে পাস্ট। পাস্টে বলছে আগে ছিল 18 টাকা, এখন হয়েছে 20 টাকা। আচ্ছা এটা কিসের রেশিও? এটা বলবে দাদা প্রাইস রেশিও, প্রাইস পার কিলো। তাহলে আমি যদি রেশিওটাই করি, 2 দিয়ে কাটা যাচ্ছে 9, 2 দিয়ে কাটা যাচ্ছে 10। আচ্ছা যখন নাকি আমার টোটাল প্রাইস পরিবারে সাপোজ 100 টাকাই হলো, তাহলে 100 টাকা প্রাইসটা আমার দাম বাড়লেও 100 টাকা, দাম কমলেও 100 টাকার মধ্যেই রাখতে হবে। তখন কিসের হেরফের হবে? বাজার মূল্য তো আমার হাতে থাকবে না, তখন আমার হাতে কি থাকবে? কোয়ান্টিটি, পরিমাণটা। বাজারে কাঁচা বাজার করতে যাচ্ছ, আজকে দেখবে যে লঙ্কা 100 টাকা কেজি, কালকে দেখবে 50 টাকা কেজি। তখন তুমি যদি সেই 100 টাকাই ধরে রাখো, আজকে 100 টাকায় 1 কেজিই পেলে, কালকে দেখছো 50 টাকা কেজি হয়ে গেছে, তখন তুমি 2 কেজি নিয়ে আসবে। তো কোয়ান্টিটি তোমার হাতে ব্যালেন্সে থাকছে, কিন্তু বাজার দরটা তোমার হাতে নেই। তাহলে এখানে দাঁড়িয়ে যদি এটা সেম থাকে, তাহলে এর থেকে আমরা কোয়ান্টিটির রেশিও স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্টেই কনস্ট্যান্ট পার্ট হিসাবে যদি এটাকে ডিস্টেন্স মনে করো স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে, তখন স্পিডই ডিস্টেন্স মনে করো। তাহলে টাইম যদি কনস্ট্যান্ট হয়ে যায়, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স হয়ে যায়। অ্যাজ ইট ইজ ভাবে যখনই আমার ইনভার্স প্রপোর্শনে যাব, যেহেতু এখানে টোটাল প্রাইসটা সেম, সেহেতু আমার এদেরই ইনভার্স রেশিও কি হয়ে যাবে? কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি আসবে 10:9। মাথায় রাখো কি বলেছে? চালের ব্যবহার কমাতে হবে। আচ্ছা কোয়ান্টিটি মানে আগে যদি আমি 10 কেজি পেতাম, এখন আমি পাচ্ছি 9 কেজি, তাহলে কত কেজি কমেছে? 1 কেজি কমছে। তাহলে কোয়ান্টিটি পার্সেন্টেজে যখনই বলবো, আমি দেখতে পাচ্ছি আমার 1 কেজি কমেছে, আগে পেতাম কত কেজি? 10 কেজি। তাহলে 1/10 মানে 10% আমার কোয়ান্টিটি কি করতে হবে? কমাতে হবে। তাহলে 10%, অপশন নাম্বার এ আমাদের আনসার আসবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এরও 3 রকমের ভ্যারাইটি হয়, মাথায় রেখো। পার্সেন্ট ইনক্লুড হবে, পার্সেন্টের সঙ্গে আবার টোটাল প্রাইসটাও ইনক্লুড হবে। নেক্সট, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। বড় চাকাটি 70 বার ঘুরে যে দূরত্ব যায়, সেই একই দূরত্ব যেতে ছোট চাকাটি কতবার ঘুরবে? মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারাইটি, বিশেষ করে স্টেট গভর্নমেন্টে যে এক্সামগুলো হয় বা তোমাদের এসএসসি জিডি এই প্যাটার্নের এমটিএস, খুব ইম্পর্টেন্ট। লজিক্যালি কনসেপ্টটা বোঝো, কনসেপ্টটা বোঝো। দেখো এখানে কি বলেছে? বড় চাকাটি 70 বার ঘুরে যে দূরত্ব যায়, সেই একই দূরত্ব, কি দূরত্ব? সেই একই দূরত্ব, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে ডিস্টেন্সকেই কনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে। তাহলে এখানে জাস্ট এটা যদি বড় বৃত্ত হয়, এটা যদি ছোট বৃত্ত হয়, ছোট বৃত্তের এটাকে ছোট আর দিয়ে রেডিয়াস ভাবছি, এটা বড় বৃত্ত, বড় বৃত্তের রেডিয়াস বড় আর দিয়ে ভাবছি। আচ্ছা এটা যে ডিস্টেন্স যাবে, তাহলে কি? পরিধি ঘুরে যাচ্ছে, তাহলে কি ঘুরবে? চাকাটাই ঘুরবে। চাকাটা ঘোরা মানে পুরোপুরি যে পরিধিটা সেটাই ঘুরবে। তাহলে 2 পাই আর ইকুয়াল টু, এক্ষেত্রে দাঁড়িয়েও 2 পাই আর বলা যায়, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তো দুটোই কাটা যাবে। 2 পাই কেটে গিয়ে আর ইকুয়াল টু তুমি আর বানিয়ে দেবে, কিন্তু এক্ষেত্রে ভাবো ডিস্টেন্স একই বলেছে, তাহলে এই চাকাটি ঘুরছে, এটা তো একবারের রোটেশন, এটাও একবারের রোটেশন। এটা যদি ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, এটা যদি স্মল এন দিয়ে ডিনোট করি, যে এ ক্যাপিটাল এন টাইমস যে 2 পাই আর ঘুরছে, সেই ডিস্টেন্সটা ইকুয়াল টু স্মল এন টাইমস ইকুয়াল 2 পাই আর ইন্টু 2 পাই আর। তাহলে এখানে দাঁড়িয়ে দেখো
যে আমি যদি বলি এই ক্যাপিটাল আর এর নিচে এটা আর গুণে রয়েছে আর ডিভাইড হয়ে যাবে ইকুয়াল, এখানে স্মল এন পড়ে থাকছে, ডিভাইড বাই এই এনটা এ পাশে চলে যাবে। অর্থাৎ দেখো ক্যাপিটাল আর এর যে রেডিয়াসের রেশিও সেটা স্মল এন, আর স্মল আর এর যে রেশিও সেটা ক্যাপিটাল এন। অর্থাৎ এদের যে রোটেশনটা সেটা রিভার্স হয়। শুধু এই কনসেপ্টটুকুই খেয়াল রাখো, আরামে আনসারটা করে দিয়ে চলে আসতে পারবে। এবার এই যে যে রেডিয়াসের রেশিও দেখো, তাহলে রেডিয়াসের রেশিও আমি যদি দেখি 12:4, অর্থাৎ এটা যদি ক্যাপিটাল আর হয় এটা স্মলার আর, তাহলে 4 দিয়ে যদি কাটাকাটি করি 3:1। এবার এটা রেডিয়াসের রেশিও। এবার রোটেশনের রেশিওতে যদি যাই, রেডিয়াসের রেশিও রোটেশনের রেশিও কি করে ইনভার্স প্রপোর্শন, অর্থাৎ ব্যস্তানুপাত। তখন রোটেশনটা কি আসবে 1:3, এটা আসবে রোটেশন রেশিও। ক্লিয়ার? আর এটা তো রেডিয়াস রেশিও, ব্যাসার্ধের রেশিও। তাহলে এখানে দেওয়া বড় চাকাটি 70 বার ঘুরেছে, তাহলে এটা বড় চাকার রোটেশন। এটা যদি 70 বার ঘুরে 70 গুণ, তাহলে এখানে দাঁড়িয়েও 70 গুণ যদি তুমি করে দাও 210 বার ঘুরবে আনসার। বা ফার্স্ট টাইম যেহেতু এটা 70 বার রয়েছে, 70-এর মাল্টিপলও চেক করে দিতে পারতে, একবারেই 2 সেকেন্ডে চলে আসতো। কিন্তু আমার মূল লক্ষ্য ছিল যে এই কোশ্চেনটা আমি একটু কনসেপ্টটা বিল্ড আপ করিয়ে দিই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। এ বছরের শুরুতে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 24,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? দেখো, এ শুরুতে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, কিন্তু করার কয়েক মাস পরে বি এত টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দিয়েছে। এবার কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে সেটা ফাইন্ড করতে হবে। কন্ডিশনগুলোতে যখন টাইমের কথাটা বলে দিয়েছে তখন দুটো ডেটা দরকার। টাইম যদি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হয় তখন দুটো ডেটা দরকার, হয় প্রফিট রেশিও আর সাথে প্রিন্সিপাল রেশিও। এবার এখানে প্রফিটের কথা বলেছে যে বছরের শেষে দুজনেই সমান লভ্যাংশ পেয়েছে, তার মানে ইকুয়ালি প্রফিট পেয়েছে। যখনই ইকুয়াল প্রফিট পেয়েছে এ রেশিও বি করে দাও, ইনভার্স কেস আসবে। এই চ্যাপ্টারও সব সময় মাথায় রাখবে যে প্রিন্সিপাল ইনটু টাইম ইকুয়াল টু যখন প্রফিট হয় তখন প্রফিটটা সব থেকে বড়, এটাকেই আমরা ডিস্টেন্স হিসাবে ডিনোট করতে পারি স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের কন্ডিশনে। তাহলে দাঁড়িয়ে ডিস্টেন্স এখানে দুটো ক্ষেত্রেই সমান কনস্ট্যান্ট হচ্ছে। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়ে যায় তখন পি ইকুয়াল টু 1/t, অর্থাৎ এটাই আমরা বলতে পারি যে ইনভার্স রেশিও প্রিন্সিপাল আর টাইমের। তখন এখানে তিনটে জিরো করে আলাদা করে দিই 18:24। আচ্ছা, আরও যদি রেশিও ছোট হয় তো ছোট করে দাও, 6 দিয়ে কাটো 3 বার, 6 দিয়ে কাটো 4 বার। অর্থাৎ এটা যদি প্রিন্সিপালের রেশিও হয় তাহলে আমার টাইমের রেশিও কি আসবে? টাইমের রেশিও আসবে 4:3। আচ্ছা, এই কন্ডিশনে দেখো যে এ বছরের শুরু থেকেই ব্যবসা করছিল, বি পরে এসছে, তাহলে পুরোপুরি বছর ধরে যে অ্যামাউন্টটা ইনভেস্টে ছিল সেটা কার টাকা ইনভেস্ট ছিল? এর টাকাটা। আচ্ছা, এর টাকাটা যদি 12 মাসই ইনভেস্ট থাকে তাহলে 12 মাস ইকুয়াল দেখিয়ে দিই 3 গুণ। তাহলে এর টাকা কত মাস খেটেছে? 3 গুণ মানে 3 3 9। মাথায় রাখবে এইখানে একটা এক্সাম হলে তোমাকে ট্রাপ দেবে, তাহলে 9 মাস অপশানে থাকবে, এটা একটা ট্রাপ। 9 মাস অপশানে থাকবে, এখানে 9 আসবে, 9 মার্কিং করে দেবে, সেটা সিলি হবে। কিন্তু ভাবো এটা হচ্ছে এদের টাকাটা, যার টাকা যত মাস খেটেছে। তাহলে 12 মাস এর টাকা খেটেছে, 9 মাস বির টাকা খেটেছে, তাহলে 12 মাস হতে বি এর আর কত দিন বাকি? তুমি বলছো 3 মাস বাকি।
তাহলে এই যে যে 3 মাস, এই 3 মাসটা বি এর টাকা খাটেনি, তাহলে আনসার আসবে 3, 9, 9। ঠিক আছে, মাথায় রাখবে এই লাস্টের ভ্যালু যখন এই পার্টনারশিপের কোশ্চেন করবে, এগুলো একটা ছোট ছোট ট্রাপ হয়। নেক্সট, 1 মাইনাস আপ ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4 এভাবে চলছে 1 - 1/n পর্যন্ত আপ টু। এগুলো অলওয়েজ মাইনাস থাকুক আর প্লাস সিরিজে চলুক, ফার্স্ট দুটো কন্ডিশনই শুধুমাত্র সলভ করবে, কোনো রকম ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। ফার্স্ট দুটো যে ডেটা থাকবে ওই ডেটার দুটো ফার্স্ট টু ডেটাই সলভ করবে। কি কি আছে, 1 মাইনাস হাফ ইন্টু 1 - 1/3। আচ্ছা, এই দুটো ডেটা যদি আমি সলভ করি, তাহলে এখান থেকে কি আসবে সলভ করলে? দুই লসাগুই আসবে 2, আর এখান থেকে 2 থেকে 1 বিয়োগ হলে হাফই আসবে, ইন্টু আছে ইন্টু দাও, নিচে লসাগু তো 3ই আসবে হর। আচ্ছা, 3 থেকে 1 বিয়োগ মানে 2। এবার এখানে দাঁড়িয়ে তাকাও যে এই ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্টের যখন আমি ক্যালকুলেশনটা এবার করছি, তখন এর লব নাকি হর কাটা যাচ্ছে পরেরটার সাথে। এর কি কাটা গেল? হর কাটা গেল। তাহলে কি পড়ে থাকলো? এর ভগ্নাংশটার লব পড়ে থাকলো। তখন তোমার আনসারে এর যা লব আসবে সেই লবটাই রাখবে, ডিভাইড বাই। এবার এই ভগ্নাংশটার হর তো কেটে চলে গেছে, যখনই হর কেটে চলে গেছে তাহলে হরটা কোথায় পাবো? হরটা পাবো একদম ওই লাস্ট যে ভ্যালুটা দেওয়া থাকবে। তাহলে এই কন্ডিশনে লাস্ট ভ্যালুটার হর কত? এন। তাহলে এখানে চুপচাপ এন বসিয়ে দিয়ে 1/n যে অপশনে থাকবে সেই অপশনটাই মার্কিং করে দাও। ঠিক আছে, সবসময় ফার্স্ট কন্ডিশনই সলভ করবে। ওকে, এবার এই একই কোশ্চেনটা আমি কি বললাম, এটার দুটো সিরিজ যাবে, হয় প্লাস ভ্যালুতে, আদারওয়াইজ মাইনাস ভ্যালুতে। যদি এটাই প্লাস ভ্যালুতে যেত, অর্থাৎ 1 প্লাস হাফ আর 1 প্লাস 1/3 এভাবে চলছে, আপ টু লাস্টেরটাও লেখা থাকবে 1 প্লাস 1/3। কি বললাম? লাস্ট ভ্যালুটাও প্লাসে থাকবে, অর্থাৎ সব কটা ভ্যালুই তুমি প্লাসে দেখবে। তখনও এই দুটো ভ্যালুই সলভ করবে, ফার্স্ট দুটো। তাহলে এই ভ্যালুটা যখনই আমি সলভ করতাম, তাহলে লসাগু তো 2ই আসতো, তাহলে 2 আর 1 3/2 হতো, ইন্টু এটারও লসাগু 3, তাহলে 3 আর 1 4/3। এবার এই কন্ডিশনেও দেখবে যে ফার্স্ট ভগ্নাংশটার সঙ্গে প্রথম ভগ্নাংশটার সঙ্গে সেকেন্ড ভগ্নাংশের কোন পার্ট কাটা যাচ্ছে? এর দেখো লবের সঙ্গে লব কাটা যাচ্ছে, তাহলে লব আউট। তাহলে এর কি থাকবে? হরটা পড়ে আছে, তাহলে হরটা রেখে দিলাম। এবার এর তো লব অ্যাবসেন্ট, ভগ্নাংশ করতে হলে তো ভগ্নাংশের লব আর হর দুটোই লাগবে, এক্ষেত্রে ভগ্নাংশ চলছে, তাহলে আনসারও ভগ্নাংশে আসবে। তখন এর যে লবটা কাটা গেল, তো এখান থেকে তুমি লবটা তুলবে। এখান থেকে লব তুললে কত পাবে? 3 আর 1 4/3। তাহলে এর লবটা কত? 4। তাহলে তুমি এখানে 4 বসিয়ে দাও, 2 দিয়ে কেটে দাও, কত পাবে? 2। তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে 2 তোমার আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মাথায় রেখো যে এই জাতীয় কোশ্চেনগুলোর প্লাস অথবা মাইনাস সিরিজ চলে। নেক্সট, বাকি ভ্যালু চেঞ্জ হবে কিন্তু প্রসিডিওরটা সেম টু সেম থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, যদি √2 = 1.4142 হয়, তবে 7/4 প্লাস √2 এর মান কত হবে? তো এই জাতীয় কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে তোমার পরীক্ষার হলে ক্যালকুলেশন ফাঁসবে। মাথায় রাখবে এই শার্টসের কোশ্চেন রেশনালাইজ করতে তোমার একটু টাইম লস হবে। তারপরে তোমার রেকারিং ডেসিমেল, যেটা দশমিক চলতে থাকে কন্টিনিউ, তো এইগুলো নন টার্মিনেটিং, তো এগুলো সলভ করার ক্ষেত্রে একটু টাইম দিও, কারণ এক্সামে এই জাতীয় কোশ্চেনগুলো তুমি ফেস করতে পারো। এবার √2 এর মান তো এখানে এই দেওয়া আছে, তোমাকে √3ও দিয়ে দিয়ে ওখানে বসিয়ে দিতে পারে, এটা ম্যাটার করে না। তো এই জাতীয় কোশ্চেন সবসময় দেখো যে তোমাকে ফাইন্ড করতে কি বলছে, 7/4 প্লাস √2। সবসময় এগুলো সলভ করার ক্ষেত্রে একটু ধ্যান রাখবে
যে আমার এখানে হর যেটা আছে সেটাকে রেশনালাইজ করব। তাহলে হরকে যদি আমি রেশনালাইজ করতে যাই 7/4 প্লাস যেটা √2 আছে না, যদি এখানে প্লাস থাকে পরেরটায় মাইনাস নিয়ে নেবে, যদি এখানে মাইনাস থাকে পরেরটায় প্লাস নিয়ে নেবে একই ভ্যালুর। তাহলে এখানে 4 প্লাস √2 আছে, আমি নেব 4 মাইনাস √2। আচ্ছা, এটা 4 মাইনাস √2 এক্সট্রা গুণ হয়েছে, তাহলে উপরেও আমি 4 মাইনাস √2 এক্সট্রা গুণ করব। ক্লিয়ার? যদি এখানে মাইনাস থাকতো কোশ্চেনে, তাহলে এখানে প্লাস দিয়ে অপোজিট সাইন দিয়ে শুধু গুণ করে দেবে উপর নিচ। তাহলে এখানে দাঁড়িয়ে আমি যদি সলভ করি এবার, এটা দেখো a প্লাস বি এ মাইনাস বি, কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মানে 4 4 16, আর মাইনাস আছে বি স্কোয়ার মানে √2 এর বর্গ কত হয়ে যাবে? রুটটা উঠে যাবে 2, তাহলে কত পাবে? 14। তাহলে 4 মাইনাস √2 ডিভাইড বাই কত পাচ্ছ? 14। এবার দেখো 7 দিয়ে কতবার যাচ্ছে? 2 বার। তাহলে এখানে দাঁড়িয়ে আমি যেটা পাবো 4 মাইনাস √2 বাই হচ্ছে 2। এবার 4 থেকে √2 এর মানটা তোমার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তুমি এবার দেখো 4 থেকে যদি আমি √2 এর মান এখানে কত দেওয়া? 1.4142। এবার এক্ষেত্রে দাঁড়িয়ে বাধ্য হয়ে আমার যে কটা ডিজিট দিয়েছে দশমিকের পরে সেই কটা জিরো করতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস আছে। এখানে দাঁড়িয়ে ইউনিট ডিজিটে কত আসছে ভাই? ইউনিট ডিজিটে আসছে 4। আচ্ছা, এখানে ভ্যালু আমার যাই থাকুক না কেন, ইউনিট ডিজিট যখন 4, একে 2 দিয়ে ভাগ করতে হবে। আর একে যখন 2 দিয়ে ভাগ করতে হবে, এখানে দাঁড়িয়ে পুরো মাইনাস প্লাস এই অবধি অলরেডি তুমি যথেষ্ট 2-3টে স্টেপ সলভ করে টাইম লস করেছো। এখানে দাঁড়িয়ে আর না, একটু অবজার্ভ করো, কারণ ইউনিট ডিজিট দেখে আমি সলভ করতে পারবো। এখানে 2 দিয়ে যখন কাটবো, এখানে একটা ইভেন নাম্বার। আচ্ছা, 8 2 দিয়ে কাটলে কত পাবো? হয় 4, 4 দুগুণে 8 হয়, অথবা 9 দুগুণে 18 হয়। হয় 4 অথবা 9। 4 কি অপশনে আছে? নেই, তাহলে 4 নেই। 9 আছে? 9 আছে। তাহলে এই অপশনটাই উত্তর আসবে, তুমি করে দেখবে। ক্লিয়ার? বোঝা গেল? তো একটু বেসিক অবজারভেশন কোশ্চেন করতে করতে করবে। নেক্সট, 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে। কি কি ভ্যালু? 6, 8, 10 অ্যান্ড 12। এই কটা সংখ্যা দিয়েই ভাগ করা যাবে এমন একটা 4টে ডিজিটের নাম্বার হতে হবে। এবার অপশনসগুলো কি কি রয়েছে এই 4টে ডিজিটের মধ্যে? 9960, বি অপশন রয়েছে 9980, সি অপশন রয়েছে 9990, আচ্ছা ডি অপশন রয়েছে 9040। কি বলেছে? বৃহত্তম, লার্জেস্ট নাম্বার। বৃহত্তম আমাকে যখন বের করতে বলেছে, আমি কি করব? এদের মধ্যে বৃহত্তম সংখ্যা সব থেকে বড় কোনটা সেই অপশনটাকে টার্গেট করব। তাহলে বৃহত্তম এই অপশনটা, তাহলে এটাকে 1 নম্বরে টার্গেট করব। তারপরের সংখ্যাটা কত? এটা, এটার প্রায়োরিটি 2 নম্বরে, তারপরে এটা, এটার প্রায়োরিটি 3 নম্বরে, আর এটা 4th নম্বরে। ক্লিয়ার? তো প্রায়োরিটি অপশন টেস্ট করার মধ্যেও এরকম রাখবে। তাহলে এখানে দাঁড়িয়ে সব সময় খেয়াল করো যে 0 10 রয়েছে, তার মানে ইউনিট ডিজিট 10 প্রত্যেকটাতেই আছে। আচ্ছা, এর মধ্যে 3 রয়েছে, এর মধ্যেও 3 রয়েছে, তাহলে যেটা অপশনস সেটাও 3-এর মাল্টিপল হতে হবে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি যখন এটা, এটা 3-এর মাল্টিপল হচ্ছে। আচ্ছা, সেকেন্ড প্রায়োরিটি এটা, তাহলে সেকেন্ড প্রায়োরিটিতে দেখো 3-এর মাল্টিপল হচ্ছে না, এই দুটো 3-এর মাল্টিপল, কিন্তু 8 পড়ে থাকছে, তাহলে এটা বাদ চলে গেল। থার্ড প্রায়োরিটিটা দেখো 3-এর মাল্টিপল আছে। ফোর্থ 9-4 13, এটাও 3-এর মাল্টিপল হচ্ছে না। তাহলে দুটো অপশনস তুমি অলরেডি এলিমিনেট করে দিয়েছো। এবার পড়ে রয়েছে 8, অথবা এর মধ্যে যদি ফ্যাক্টর করি 3-4 12, 4ও চেক করো। যদি ফার্স্ট প্রায়োরিটি দেখি 90কে কি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে ভাই? যাচ্ছে না, তখন এটা বাদ দিয়ে দাও, এটাই তোমার উত্তর। অর্থাৎ 3 নম্বর অপশন, মানে 3 নম্বর প্রায়োরিটি 9960 অপশন নাম্বার এ আমাদের আনসার আসবে। ঠিক আছে? নাহলে এর যদি সলিউশন প্রসেসে যাও তাহলে তোমার ক্যালকুলেশন আসবে। আমি একটু দেখিয়ে দিই যে সলিউশন প্রসেসটা তুমি কিভাবে যাবে ইন কেস অফ তুমি করে উঠতে পারলে না
পরীক্ষার হলে। ওকে, দেখো কি কি ডিজিট দিয়ে ডিভিজিবল হতে হবে, 6, 8, 10 অ্যান্ড 12। আচ্ছা, অ্যাট ফার্স্ট দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত হয়? 4টে 9, 4টে 9। আর এদের এই ভ্যালুগুলোর এলসিএম কত হবে? 6, 8। আচ্ছা, যদি অ্যাট ফার্স্ট 8 না থাকতো, 6, 10, 12 এর এলসিএম কত হতো? 60। এই তিনটে যদি ভ্যালু থাকতো তাহলে 60 হতো। এবার দেখো যে এর মধ্যে 4 অলরেডি রয়েছে 60-এর মধ্যে, এর মধ্যে বাড়তি একটা 2 রয়েছে, তাহলে এই 60-এর সঙ্গে দ্বিগুণ করে দাও, 120 আমাদের এলসিএম চলে আসতো। এই যে যে এলসিএম আসলো, এই এলসিএম দিয়ে একে ডিভাইড করা স্টার্ট করো। ডিভাইড করে যাই আমার রিমাইন্ডার আসবে, যাই আমার ভাগশেষ আসবে, সেই ভাগশেষটা এই ডেটার থেকে বাদ দিয়ে দাও, যে ভ্যালুটা পাবে সেটা এই ভ্যালু পাবে। ওকে, তো এখানে অযথা আমি এত ক্যালকুলেশনে কেন যাব, আমি যদি এলিমিনেশনে এই জাতীয় কোশ্চেন করতে পারি তো সেটাই প্রায়োরিটি দেবে। বুঝতে পারলে স্টেপটা? এলসিএম দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, 4টে 9কে ভাগ করো, যাই ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা এই 4টে 9 থেকে বাদ দিয়ে দাও, দেখবে 9960 চলে আসবে। নেক্সট, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? তো যোগফল আর বিয়োগফল ভ্যালু দেওয়া, সংখ্যা দুটির বর্গের পার্থক্য যখন বের করতে বলেছে, সংখ্যা সাপোজ এক্স আর ওয়াই হলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি এর ভ্যালু বের করতে বলে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু সূত্র কি হয়? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, যোগফল কত? 135 মাল্টিপ্লাইড বাই বিয়োগফল কত দেওয়া রয়েছে? 21। এবার এই দুটো আবার গুণ করে আনসার বলতে যেও না, তাহলে টাইম লস হবে। 21-এর মধ্যে দেখো 3 মাল্টিপ্লাইড বাই 7, 21-এর মধ্যে 3 মাল্টিপ্লাইড বাই 7, আর এই 135 হচ্ছে 9, 15, 135 হয়। ফ্যাক্টরাইজ করে দেখতে পারো। তো 9-এর মাল্টিপল থাকতে হবে, 7-এর মাল্টিপল থাকতে হবে, অপশন চেক করো। আর সাথে 5-এর মাল্টিপল, তাহলে এটাতে ইউনিট ডিজিটে 5 নেই, কেটে দাও। এটাতেও 5 নেই, ইউনিট ডিজিটে কেটে দাও। তাহলে এবার তোমার কাছে দুটো অপশন যখন রয়েছে, একটা অপশন উত্তর হলে ওটাই উত্তর, আর যদি ওটা না আসে বাকিটা উত্তর। 2835 অ্যাট ফার্স্ট দেখি, 2835 7 দিয়ে যাচ্ছে, 4 সাথে 28, 5 সাথে 35, কন্ডিশন স্যাটিসফাইড 7-এর। 9 দিয়ে যাচ্ছে, 5 আর 3 8 আর 2 10 আর 2 5 আর 3 8 আর 2 10 আর 8 18 যাচ্ছে। তখন এটা আর চেক করার দরকার নেই যে 8235 দেওয়া, এটার আর চেক করার দরকার নেই। 5 আর 3 8 আর 2 10 আর 8 18 হচ্ছে, কিন্তু 7 দিয়ে যখনই আমি ভাগ করব, 7 11 77, 5 53, 7 7 49, 45 থাকছে, যাবে না, 7-এর মাল্টিপল নয়, তাহলে এটা আমার উত্তর। ঠিক আছে, না হলে দাঁড়িয়ে তুমি ক্যালকুলেশন করতেই পারো। 5 গুণ 21, 105, 0 হাতে হচ্ছে 10, 5-এর 5 বসে গেল, 3 21 63, আর হচ্ছে 10, 73, 3 হাতে 7, 21 একে 21 আর 7 28। নেক্সট কোশ্চেনে যাই। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটিকে 5, 7, 12 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10 ও 13 অবশিষ্ট থাকবে। এবার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5, 7, 12 আর হচ্ছে 15 দ্বারা ভাগ করলে রিমাইন্ডারগুলো কি কি থাকবে? 3, 5, 10 আর 13 ভাগশেষ থাকবে। সবসময় এই কন্ডিশনগুলোতে আমি সলিউশন অ্যাপ্রোচের কথা আগে বলছি, যে ডিফারেন্স থাকবে সেটা অলওয়েজ সেম থাকবে, অলওয়েজ সেম। তাহলে সলভে যেটা -2 করে যাচ্ছে, যাই আনসার আসবে সেটার থেকে আবার -2 করে দিতে হবে। এবার দেখো 6 অঙ্কের বলেছে, তাহলে অপশনস যখন আমার চোখের সামনেই রয়েছে, তখন আমি অপশনসের ডেটাগুলো দিয়ে ক্যালকুলেশন করতেই পারি। 999, 590, 999, 630 আর 999,
598। আমি ওখানে নোংরা করছি না, তোমার তো পরীক্ষার হলে অপশন কোশ্চেন পেপারকে সলিউশনে পেপার না বানিয়ে এলিমিনেশনে পেপার বানিয়ে দিও। দেখো, অ্যাট ফার্স্ট কোনটাকে টার্গেট করলে তোমার সুবিধা হবে সেটাকে টার্গেট করতে পারো। যেমন আমি দেখছি যে 3 বিয়োগ করলে 5-এর মাল্টিপল হতে হবে। কি? 3 হচ্ছে ভাগশেষ, এগুলো তো ভাগশেষ, এগুলো কি ভাগশেষ সব কটা। তাহলে ভাগশেষ মানে বাড়তিগুলো, তাহলে ভাগশেষগুলো যদি আগেই বাদ দিয়ে দিই তাহলে 5-এর মাল্টিপল হতে হবে। আচ্ছা, 0 থেকে যদি 3 বাদ দিই তাহলে তো 7 আসবে, এটা বাদ। 8 থেকে 3 বাদ দিলে 5 আসছে। 4 থেকে যদি 3 বাদ দিই ইউনিট ডিজিট 1 চলে আসবে, তাহলে 5-এর মাল্টিপল হবে না, এটা বাদ। এখান থেকেও যদি 3 বাদ দিই তাহলে 7 আসবে, হবে না। একটাই অপশনই তো পড়ে থাকলো, দ্যাট ইজ বি অপশন। আদারওয়াইজ সলভ করতে গেলে তো এই নাজেহাল দশা। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখবে যে আমি সলিউশন অ্যাপ্রোচ কিভাবে যাব সেটা ডিপেন্ড করবে আমার অ্যাপ্রোচের উপর, বা আমি কি অ্যাপ্রোচ ডেভেলপ করেছি সেটার উপর। অ্যাট ফার্স্ট যদি তুমি সলভ করতেই যাও তখন এই যে যে ভ্যালুগুলো এদের এলসিএম করে দাও, যেটা এর বোধহয় দুটো আগে কোশ্চেন করলাম। তাহলে 5, 7, 12, 15-এর এলসিএম করতে গেলে 5 না হয় 15-এর মধ্যে আছে, বাদ বাকি 12 আর 15-এর যদি এলসিএম করো 60, 7-এর সঙ্গে যখনই গুণ করব 420 হয়ে যাবে আমার এলসিএম। তাহলে 420-এর একটা এক্সতম মাল্টিপল যাবে 6 অঙ্কের সংখ্যায়, এক্সতম সংখ্যা গুণ করতে হবে 420-এর সঙ্গে, সেখান থেকে আবার এই -2 করে দেবে, তখনই ভ্যালুটা তুমি আনসার পাবে। আদারওয়াইজ 420 দিয়ে ডিভাইড করো, 6 অঙ্কের বলেছে বৃহত্তম, 6টা 9, এই 6টা 9কে ভাগ করো, সেই আগের কোশ্চেনটা সলিউশনের মতনই লাস্টে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা এখান থেকে বিয়োগ করবে, তারপরে আরও 2 বিয়োগ করবে, তখন গিয়ে ওটাই পাবে। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, দু প্রকার সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:4। দু প্রকার সংকর ধাতু সমপরিমাণে মিশ্রিত করে তৃতীয় প্রকার সংকর ধাতু তৈরি করা হলে তৃতীয় মিশ্রণে দস্তা ও তামার অনুপাত কত হবে? এটা একটু খেয়াল রাখো, একটা কন্ডিশন বলছি। এই যে যেটা বলেছে না, দু প্রকার সংকর ধাতু সমপরিমাণ মিশ্রিত করে তৃতীয় প্রকারের যে অ্যালয়টা তৈরি হয়, এবার এইটাই সমপরিমাণ যখনই বলবে এই দুটো রেশিওকে সমান করে দেবে, ব্যালেন্স। তাহলে কপার আর হচ্ছে দস্তা জিঙ্ক যখনই আমি মেশাচ্ছি 2:3 হচ্ছে, আর হচ্ছে সেকেন্ড ভ্যারাইটিতে মানে সেকেন্ড কন্টেনারে 5:4, তাহলে 3 আর 2 5, আর এটা 5 আর 4 9। বলেছে যে সমপরিমাণ মানে 9 আর 5-এর এলসিএম করে দাও 5, তাহলে এখানে যখন 9 গুণ তখন এখানেও 9 গুণ করো, এখানেও 9 গুণ করো, এখানে 5 গুণ, এখানেও 5 গুণ করো, এখানেও 5 গুণ করো। আচ্ছা, এই ভ্যারাইটিটা কত কত আসবে দেখো, 9 দুগুণে 18, 5 5-এ 25, তাহলে 18 আর 25 কত হচ্ছে? 20, 30, 43 রেশিও। পরেরটা আর চেক করব, 43 ফার্স্ট অপশন, দুটোই তিনটেতে রাখা, তাহলে পরেরটাও করতে হচ্ছে 3 9 27 আর 4 5-এ 20, তাহলে 47। তাহলে 43 আর 47 করার আগে অপশন আগে একটু চেক করবে যে এটা উল্টে দেয়নি তো। ফার্স্টে বলেছে তামা দস্তা, তামা দস্তা লিখেছি, বের করতে বলেছে দস্তা আর তামা। দেখো তোমাকে কোশ্চেনে ডেটা রয়েছে তামা আর দস্তা, বের করতে বলেছে দস্তা আর তামা, অর্থাৎ এটাই রিভার্স করে বলতে হবে 47:43 হবে দস্তা ইস টু তামা। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট লজিক হচ্ছে এটা, এক্সামিনারের ট্রাপ। তাহলে 47:43 অপশন এ, 43:47ও রাখা, এটা করলে এই কোশ্চেনের ডেটা অনুযায়ী বা জিজ্ঞেস করা অনুযায়ী ভুল হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো
এই ধরনের ট্র্যাপ থেকে একটু বাঁচার চেষ্টা রাখবে। নেক্সট, 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। কি নাম্বার? প্রাইম নাম্বার। কটা? 4টে। তাহলে ABCD আমি বলতে পারি ফার্স্ট কন্ডিশন AB C অ্যান্ড D 4টে কি নাম্বার? প্রাইম নাম্বার। আর প্রাইম নাম্বার কোনগুলো হয়? প্রাইম নাম্বার হয় হচ্ছে সেগুলো যেটা শুধুমাত্র সেই নাম্বারটা এবং এক বাদে আর কোনো ফ্যাক্টর থাকে না যাদের। এবার প্রথম তিনটির গুণফল অর্থাৎ A ইন্টু B ইন্টু C, এই তিনটের গুণফল দেওয়া কি বলেছে? 385। এবং শেষ তিনটির গুণফল, তাহলে শেষ তিনটি যদি আসি B ইন্টু C ইন্টু D, এই শেষ তিনটির গুণফল বলেছে 1001। 1001টা ভ্যালুটা মাথায় রাখবে। এগুলো 7, 11, 13 এর মাল্টিপেলে 1001 হয়। মুখস্থ হয়ে যাবে, করে দেখবে। 7 গুণ 11 গুণ 13 করলে পরে 1001 হয়। আচ্ছা, 7 13 কত হয়? 91। 91 গুণ 11 দেখো 1, 9 একে 10 0, হাতে 1, 9 একে 10, তাহলে 1001ই দেওয়া। তাহলে 7 গুণ 11 গুণ 13 সবসময় এই তিনটে মৌলিক সংখ্যার গুণফলই 1001 আসে। তাহলে আমাকে যখনই বলেছে যে ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে যখন দিয়ে আমাকে বলেছে, তখন আমি কি করতে পারি? এটা 7 ইন্টু এটা 11 ইন্টু এটা 13। কি বলেছে? শেষ সংখ্যাটি। তাহলে শেষ সংখ্যাটি কত এখান থেকে? 13, অপশন ডি। যদি এটা তোমায় যেটা বললাম যে 1001 7 গুণ 11 গুণ 13 হতে হয়, 1001 কততে হয়? 7 গুণ 11 গুণ 13তে হয়। যদি এটা খেয়াল নাও থাকে, মাথায় রাখো এটা 385 তিনটের গুণফল। তখন এক্ষেত্রে দাঁড়িয়ে 5 একটা মৌলিক নাম্বার, তাহলে 5 গুণ, যদি একে 5 দিয়ে ভাগ করে দিই, 5-এর একটা ইউনিট ডিজিট দেখছি মানে 5-এর একটা মাল্টিপল। এটা 5 দিয়ে যখনই ভাগ করি, 5 সাথে 35, 3 5 সাথে 35, 77 থাকছে। তার মানে 7 গুণ 11, 77। তাহলে এখানে B 7 পেয়ে গেলে, তাহলে B এখানে কমন আছে, তাহলে B কে 7 বসিয়ে দিলাম। C 11 পেয়েছো, তাহলে C ও এখানে কমন আছে, তাহলে 11 বসিয়ে দাও। তাহলে 7 11 77 দিয়ে একে ভাগ করলে 13 চলে আসবে। ঠিক আছে? আর যদি এটা তোমার মুখস্থই থাকে যে 1001 কিসে হয়? 7 গুণ 11 গুণ 13, সেক্ষেত্রে দাঁড়িয়ে ডাইরেক্ট তুমি একে ভাঙতে পারবে। ঠিক আছে? তো এই যতবার তোমায় সাইকোলজিক্যালি বললাম যে 7 গুণ 11 গুণ 13 1001 হয়, এতক্ষণে তোমার মুখস্থ হয়ে গেছে। 3 দিন বাদে আরেকবার একটু রিপিট করে নেবে, 7 গুণ 11 গুণ 13 1001 হয়। এগুলোই সাইকোলজিক্যাল বিষয় পড়ানোর মধ্যে। নেক্সট, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? তো এই কন্ডিশনগুলো অপশন এলিমিনেশনেই চলে আসে। সব সময় আমি বলি যে এজের বেশিরভাগ ম্যাথ, অলমোস্ট 85% প্লাস ম্যাথ চলে আসে। কি দেওয়া দেখো, 54, 60, 65 আর হচ্ছে 70। অ্যাট ফার্স্ট আমি যদি দেখি, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলেছে, তাহলে প্রেজেন্ট টাইমের এগুলো সাম। তাহলে বর্তমানে যে রেশিও আসবে, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আচ্ছা, ফাদার ইজ টু যদি সান দেখো, 4 গুণ বলেছে, পুত্র যদি 1 হয়, পিতা কত হবে? 4 গুণ। তাহলে 4 আর 1 কত হচ্ছে? 5। তাহলে সাম 5 এর মাল্টিপল হতে হবে, তাহলে 54 অ্যাট ফার্স্ট বাদ পড়ে থাকছে, তিনটেই 5 এর মাল্টিপল। এবার দেখো কি বলেছে, যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, তাহলে এটা কখন? 8 বছর আগে। 8 বছর আগে। আচ্ছা, 8 আর 1 তখন কত হচ্ছে? 9 হচ্ছে। 9 এর মাল্টিপল হবে কত বছর বাদ দিলে? একজন আর 8 বছর, দুজনের ক্ষেত্রে 16 বছর বাদ দিতে হবে। তাহলে 16 বছর যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে 16 যদি মাইনাস করি, 54 হচ্ছে। তাহলে 9 এর মাল্টিপল হবে 54 হবে। তাহলে ডেফিনেটলি 60 আমার আনসার আসবে। দেখি তাও এটাতে করলে আসে কিনা। যদি এখান থেকে 16 বাদ দিই, 9, 49 হবে না, 9 এর মাল্টিপল হতে হবে। এখান থেকে যদি 16 বাদ দিই,
কত থাকবে? 70 থেকে 10 বাদ 60, এটা 16 কি 54 হচ্ছে? না, আমি তো ভুল বললাম। দেখেছো, আমার ক্যালকুলেশন মিস হয়েছে। 16 বাদ দিলে তো 54 হয় না, এটা বাদ দিলে 54 হচ্ছে, তাই না? তাহলে 70, আমি এখানে মাইনাস করতে ভুল করেছিলাম, এটা বাদ দিলে পরে 44 হচ্ছে, যেটা মাল্টিপল আসবে না। তখন কত উত্তর? 70। তো প্লাস মাইনাস একটু দেখে নেবে যে আহ, ঠিকঠাক হচ্ছে কিনা, আদারওয়াইজ অ্যাপ্রোচে তো 70। আর যদি সলিউশন হয় তখন সলিউশনে তুমি, সলিউশনও এই নয় যে সলিউশনের কঠিন হয়, সলিউশনও ইজি হয়। ফাদার ইজ টু সান, প্রেজেন্ট টাইমে বলছে 4 গুণ হচ্ছে, তাহলে 4:1। আর 8 বছর আগে কি বলেছে? 8 গুণ হবে, 8:1। আচ্ছা, এই যে যে 8 বছর আগের থেকে প্রেজেন্ট টাইমে এসছে দুজনেই, তাহলে দুজনেই 8 বছর করে কাটিয়েছে। তুমি ক্রস প্রোডাক্টও ইউজ করতে পারো বা এদের রেশিও গ্যাপ ব্যালেন্স করে যেতে পারো। ক্রস প্রোডাক্টই তুলনামূলক ইজি হয়। তাহলে এও 8 বছর কাটিয়েছে, এও 8 বছর কাটিয়েছে, তাহলে 8, 4, ডিফারেন্স কত? 4। তাহলে এখানে আলটিমেটলি ডিফারেন্সই করতে হয়। তো তুমি কি করো, একবারে দেখো যে 3, তাহলে 3 × 8 = 24। তাহলে 4 দিয়ে কত গুণ? 6 গুণ, তাহলে 4, 6, 24। তখন তোমার যে কোনো একটা পার্ট নাও, এটা প্রেজেন্ট টাইমে বলেছে, তাই না? এটা যদি প্রেজেন্ট টাইমে যাও তখন দেখবে যে 4, 6, 24 আসছে, আর 6, 1, 6 আসছে। তখন কি তোমার 70 হবে? হবে না। তখন তুমি এই পাস্টের থেকে যাবে। 6 দিয়ে গুণ করলে 6, 8, 48, আর এটা গুণ করলে 6। আচ্ছা, এটা তো 8 বছর আগে, তাহলে 8 বছর আগে 48 আর 6 কত ছিল? 54 বছর। তাহলে 54 বছরের পরে ফাদারও 8 বছর কাটালো, সানও 8 বছর কাটালো, দুজনের যোগফলে 8, 8, 16 বছর, অর্থাৎ এর সঙ্গেও 8 বছর, এর সঙ্গেও 8 বছর। তাহলে দুজনের সঙ্গে 16 বছর যখনই অ্যাড হবে তখন কত আসবে? 70। তাহলে 70 হয়ে যাবে আনসার। এই হচ্ছে সলিউশন অ্যাপ্রোচ, কিন্তু ওটাতে এলিমিনেশনে এই ক্যালকুলেশনগুলো করতে হয় না। নেক্সট কোশ্চেনে আসি। একজন কন্ট্রাক্টর 402 জন শ্রমিক নিয়ে একটি 9 মাসে কাজ 9 মাসে শেষ করে। সেই কাজ 7 মাসে শেষ করতে কত বেশি শ্রমিক নিয়োগ করতে হবে? তো কোশ্চেন কঠিন নয়, কিন্তু সামান্য একটু ট্রাপ আছে বলে কোশ্চেনটা সিলেক্ট করা। কত বেশি, এই দেখিয়ে দেওয়ার পরে হয়তো মাথায় আসবে, কিন্তু এই যে যে বেশি, জিকেতে দেখবে লাস্টে 9 কথাটা থাকবে, চোখে পড়বে না সচরাচর। এগুলো এক্সামিনেশনের ট্রাপ। তো আজকের ক্লাসে দেখলে যে 3-4টে কোশ্চেন এমন আছে যেগুলো আমি বলে বলে দিলাম যে এইসব জায়গায় ট্রাপগুলো ধরতে হবে। আর বাকি কোশ্চেন সলিউশনের তো কোড ওয়ার্ডগুলো থাকছেই। তো এখানে 420 জন শ্রমিক 9 মাসে যে কাজটা করছে, এই একই কাজটা এক্স জনের যদি 7 মাসে করতে হয়, তাহলে এই এক্স এর মান কত সেটা তো বেরোবে। তো বের করো, 7 দিয়ে কাটলে 6, 7, 42, 0, অর্থাৎ 6, 9, 54, 540 আসছে এক্স। দেখো 540 সুন্দরভাবে অপশনেই রাখা, যেটা এক্সামিনেশনের হলে এক্সামিনারের ট্র্যাপে তুমি ফাঁসবে, কিন্তু এটা ভুল আসবে। তো আমাকে বের করতে বলেছে শেষ করতে আরো কত বেশি শ্রমিক নিয়োগ করতে হবে। ছিল কতজন? 420 জন। এখন নিয়োগ করতে হয়েছে কতজন? 540 জন। কত বেশি নিয়োগ করতে হয়েছে? তুমি দেখছো যে 80 আর 4, 120 জন। এই 120 হবে তোমার উত্তর, অপশন সি। এই যে যে পরের স্টেপ প্লাস মাইনাস করা, এগুলো ধীরে ধীরে তোমার ইমপ্রুভমেন্ট আসবে। নেক্সট, এটাই হচ্ছে বোধহয় 19 নম্বর। 19 নম্বর নাকি? হ্যাঁ, 20টাই তোলা ছিল দেখলাম। কোনো একটি স্থানে যেতে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 2:1। ট্রেন ভাড়া 20% এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে ভাড়ার অনুপাত হবে। কোশ্চেনটা নিজেই ট্রাই করতে পারো, কিন্তু এগুলো কি হবে, তুমি পরপর পড়ে গিয়ে করা স্টার্ট করে দেবে, আনসার আসতে প্রবলেম আসবে। কেন আসবে দেখো ভালো করে। এই যে যে রেশিওটা কি দেওয়া? বাস আর ট্রেন, বাস আর ট্রেন।
2:1। কিসের রেশিও? ভাড়ার রেশিও। বাস আর ট্রেনের যে ভাড়ার রেশিও সেটা দেওয়া 2:1। কিন্তু এখানে দেখো যে আগে দিয়েছে ট্রেন ভাড়ার পার্সেন্টেজ। তুমি পরীক্ষার হলে হুটো পাটায় এই বাসের ভাড়ার সঙ্গে ট্রেন ভাড়াটা ক্যালকুলেট করতে শুরু করে দেবে, তখনই তোমার আসবে না তো উত্তর। ঠিক আছে, তো ডেটা এখানে এক্সচেঞ্জ হচ্ছে। ক্লাসগুলোতে এগুলোই বোঝো, বাকি ম্যাথ ট্যাথ সবই মোরাললেস সেম। দেখো যে রিভার্স করে দিয়েছে, তাহলে ট্রেন ভাড়া এটা বলছে যে 20% ইনক্রিজ হয়েছে, আর বাস ভাড়া 10% ইনক্রিজ হয়েছে, এটা বলছে 10% ইনক্রিজ হয়েছে। হয়ে এখন যে রেশিওটা সেই রেশিওটা কত, এইটুকু যদি বুঝে যাও তাহলে কোশ্চেন এলিমিনেশনেও আমি যেতে পারবো। বের করতে কি বলেছে, এই কন্ডিশনটা দেখো, ট্রেন ভাড়া 20% এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে ভাড়ার অনুপাত কত হবে, অর্থাৎ এই যে ইনক্রিজ, এই ইনক্রিজটা হওয়ার পরে ভাড়ার রেশিওটা কত আসছে। এবার আমি দেখতে পাচ্ছি, দেখো এই যে 10% ইনক্রিজ হচ্ছে 100 থেকে 110, বা 10%-এর ভ্যালু কত, 1/10। 10-এ 1 বেড়ে কত হয়ে গেছে এখন, 11। তাহলে এখন তো 11-এর একটা রেশিও থাকবেই, যেটা 11 কোনো মতেই কাটতে পারবে না আরেকটা 11 ছাড়া। 11 একটা প্রাইম নাম্বার, তাহলে 11 দিয়ে এখানে অপশনস নেই, এখানে নেই, একটাই অপশনস রয়েছে বিতে 11। সলভ করার কোনো দরকার নেই, এই 10% ইনক্রিজ দেখেই তোমার ক্যালকুলেশন চলে আসবে। আদারওয়াইজ তুমি একবারে যদি করতে যাও এগুলো এলিমিনেশনে, সব থেকে বেস্ট অ্যাপ্রোচ সেটা, একবারে যদি করতে যাও। দেখো, বাস ইস টু ট্রেন, বাস ভাড়া 20 ছিল আর ট্রেন ভাড়া 1 ছিল। আচ্ছা, বাস ভাড়া কত বেড়েছে, 10% বেড়েছে, তাহলে বাস ভাড়া যাই থাকুক তার উপরে আমার 110% হয়ে গেছে। আর ট্রেন ভাড়া যাই থাকুক তার উপরে কি বলেছে, 20% ইনক্রিজ হয়েছে, তাহলে 120% ইনক্রিজ হয়ে চলে এসছে। এবার তুমি ক্যালকুলেশনে কাটাকাটি করো, শর্ট অ্যাপ্রোচ, এটাই পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, 0 0 কেটে যাবে, 2 দিয়ে কাটো একে ভাই 60 বার, তাই না? 2 দিয়ে কাটলে 60 বার, তাহলে 11:60, যেটা অপশনে শুধুমাত্র 6, এগুলো 0 করে দাও। 11:60 বোঝা গেল? তো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এই ধরনের কোশ্চেন ওই 3-4টে যদি থাকে না পরীক্ষার হলে, তোমার কোশ্চেন পেপারে ফার্স্টের দিকে বা লাস্টের দিকে থাকলো, তোমাকে যে হেকটিক সিচুয়েশন ক্রিয়েট করে দেবে, তুমি নাজেহাল অবস্থায় চলে যাবে। কিন্তু মাথায় রাখবে যে ওখানে তোমার কামনেসটাই তোমার হাতিয়ার। এক্সামিনার তোমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। সাইকোলজিক্যাল ফ্যাক্ট, একটা শিবিরে শিশুদের সংখ্যা এক্স এবং তাদের গড় ওজন 20 কেজি। 12 কেজি ওজনের 5টি শিশু ক্যাম্পে যোগ দিলে বা 21 কেজি ওজনের 10টি শিশু ক্যাম্প ছেড়ে চলে গেলে উভয় ক্ষেত্রেই গড় ওজন একই থাকে, এক্স এর মান কত? তো এখানে মেইন কোডওয়ার্ডগুলো দাদা কি কি বলছে? মেইন এখানে কোডওয়ার্ডই, উভয় ক্ষেত্রেই গড় ওজন একই থাকছে, সেম থাকছে। কি ওজন? গড় ওজন। অর্থাৎ তোমার গড় নিয়েই কাজ হবে। আমি প্রথমে বেসিকটা একটু বোঝাই, তারপরে যেটা কোর্স অথবা ব্যাচের ছেলে মেয়েদের জন্য যেগুলো থাকে সেই অনুযায়ী একটা সলিউশন তোমাদের প্রোভাইড করছি। অ্যাট ফার্স্ট আগে কনসেপ্টে যেটা বেসিক সলিউশন মাথায় রাখবে, যে ওই 3-4টে কোশ্চেন থাকে সেগুলো কখনোই শর্ট অ্যাপ্রোচ হাবিজাবি খুঁজতে যাবে না, যেগুলোর হয় না সেগুলো নিয়ে হবে না, সেগুলো তোমার ওই বেসিকটাই, অ্যাপ্রোচ ডেভেলপমেন্টটাই কাজে লাগবে। দেখো, এক্ষেত্রে দাঁড়িয়ে একজন ফার্স্ট কন্ডিশনে ছিল, একজনের অ্যাভারেজ কত ছিল, তাদের গড় ওজন 20 দেওয়া রয়েছে। আর যদি 5টি শিশু ক্যাম্প ছেড়ে চলে যায়, 5জন যদি চলে যায়, সেক্ষেত্রে এই 5জনের অ্যাভারেজ কত, 12 কেজি। আর যদি 10জন শিশু অ্যাড হয়, আর এই 10জনের অ্যাভারেজ কত, 21 কেজি। তো এই দুটো কন্ডিশনেই সেম হচ্ছে, সেম হচ্ছে। এবার দেখো,
আমি যদি বলি যে এক্ষেত্রে দাঁড়িয়ে এগুলো তো অ্যাভারেজ, আচ্ছা সাম কত আসবে? সাম মিন্স যোগফল। তাহলে এটা 5 × 12 60 কেজি বেরিয়ে যাচ্ছিল। আর এখানে দাঁড়িয়ে 20x হচ্ছে এদের টোটাল অ্যাভারেজ থেকে যে যোগফল পাবো সেটা। আর এক্ষেত্রে দাঁড়িয়ে বাড়বে হচ্ছে 21×10 210 কেজি, 210 কেজি বাড়বে। দেখো সলিউশন অ্যাপ্রোচে কি আসবে। উভয় ক্ষেত্রে গড় ওজন একই থাকছে, এটা হচ্ছে তোমার মেইন উডওয়ার্ড। আমার এটা টোটাল সাম 20x। আচ্ছা এই কন্ডিশনে যখন আমি যাচ্ছি 20x থেকে আমি 60 বাদ দিয়ে দিচ্ছি। 60 বাদ দিয়ে দিলাম কেন? 5 জন চলে গেছে। আচ্ছা অ্যাভারেজে যেতে হবে, এটা তো এখন টোটাল সাম এই কন্ডিশনটায়। তাহলে x থেকে 5 জন চলে গেছে, তাহলে x - 5। তাহলে এদের সামকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা কি আসলো? অ্যাভারেজ আসলো। বলছে যে গড় যখন ইকুয়ালি হবে তখন এই দুটো কন্ডিশনের গড়ই আমি ইকুয়াল দেখাবো, এক্ষেত্রে দাঁড়িয়েও আমি অ্যাভারেজ দেখাবো। ক্লিয়ার? তো এক্ষেত্রে দাঁড়িয়েও সেম টু সেম এই 20x এর সঙ্গেই কম্পেয়ার হচ্ছে। 20x থেকে 10 জন তো আমার এসছে, তাহলে আসার ফলে কত বাড়তি ওজন নিয়ে আসছে? যোগ 210 কেজি। 210 কেজি ওজন নিয়ে আসছে, ডিভাইড বাই x জন ছিল, 10 জন বাড়ছে, তাহলে x + 10। x + 10 জনের জন্য এই অ্যাভারেজ। তো এই দুটো ক্রসভাবে সলভ করবে, তারপরেই তোমার আনসার আসবে। তো সলিউশন নো ডাউট আমি স্বীকার করছি যে একটু ক্যালকুলেশন, কিন্তু ভাবো না 3-4টে কোশ্চেন যদি এই একটু একটু ক্যালকুলেশন না দেয় তাহলে তো তোমার বাকিদের থেকে আলাদা করতে পারবে না, না? তো এটা সলভ করবে, তুমিও যেভাবে করবে আমিও সেই একইভাবে করব। ডিফারেন্স কোনো কিছুই নয়। হয়তো কি আমি একটা দুটো স্টেপ জাম্পে সলভ করব, তুমি হয়তো সেটা করবে না। ডিফারেন্স এইটুকুই, বাদ বাকি মোরলেস সেম চলবে। কিন্তু এই কোশ্চেনটাই যদি একটু মনে করো যে না দাদা তো কিছুটা হয়তো শর্টকাট শেখায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি এভাবে এগোতে পারো। কিভাবে দেখো, এখানে দাঁড়িয়ে যেটা অ্যাভারেজের কন্ডিশন রয়েছে, আর হচ্ছে কোয়ান্টিটি রয়েছে। কোয়ান্টিটি কি রয়েছে? 5 জন কমেছে আর 10 জন বেড়েছে। 5 জন কমেছে আর 10 জন বেড়েছে। স্ট্যাটিস্টিক্স এই হালে ছেলেমেয়েরা একটু পড়ছে, তাছাড়া কোর্সে বোধহয় আমি ওই স্টার্টিং থেকে স্ট্যাটিস্টিক্স দিয়ে রেখেছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ভ্যারিয়েশনটা তার বেসিসে হচ্ছে এই অ্যাভারেজের সলিউশনগুলো। পুরো গ্রুপটাতে অ্যাভারেজ কত ছিল? 20। আচ্ছা যারা বেরিয়ে যাচ্ছে এই 20 থেকে 12ই দেওয়া ছিল। আচ্ছা কত কম নিয়ে বেরিয়ে যাচ্ছে? 8 করে মাথা পিছু কম নিয়ে যাচ্ছে। 5 জন বেরিয়েছে, তাহলে 5 × 8 = 40 কমে এসছে। 40 কমে এসছে, তাহলে এদের 40 কমছে এই 5 জনের জন্য। আর এক্ষেত্রে দাঁড়িয়ে 1 করে বাড়তি নিয়ে আসছে কতজন? 10 জন। তাহলে গুণ 10 করলে 10। এবার দেখো যে টোটালটা পাবে, সেই টোটালটা কি পাবে? এখানে দাঁড়িয়ে ক্রসভাবে মাল্টিপ্লাই করে দাও। 40×10 = 400 আর 5×10 = 50। এবার 50টা দেখো নেগেটিভে আর 400টা পজিটিভে, তাই না? এবার -50 থেকে +400 পর্যন্ত যাবে, তাহলে টোটাল কত আসবে? তুমি বলবে 450। তাহলে 450 টোটাল, একে ডিভাইড করে দাও। এই যে যে অ্যাভারেজ চলছে, কারণ আমার এক্স কি আসছে? কোয়ান্টিটি। তাহলে অ্যাভারেজকে সরি টোটালকে যদি আবার অ্যাভারেজ দিয়ে ভাগ করি তখন কোয়ান্টিটি দিয়ে দেবে। কারণ অ্যাভারেজ এই বেসিকটা তো জানা উচিত
যেখানেই পড়ো না কেন, অ্যাভারেজ ইনটু কোয়ান্টিটি যদি এন হয়, তখন যদি সাম আসে, তখন এই দুটোর প্রোডাক্ট এটা আসে। এটা তুমি জানো। এই যে সামকে যদি আবার অ্যাভারেজ দিয়ে ডিভাইড করে দিই, তখন কি বেরোবে ভাই? এনই তো বেরোবে, এনই তো বের করতে বলছে। তখন অ্যাভারেজের ডিফারেন্স কত, এটা কিসের নিয়েছি, এটা টোটাল সামের ডিফারেন্স নিয়েছি, তখন এদের ডিফারেন্সটা কত আসছে? 30। তাহলে 30 দিয়ে ডিভাইড করে দাও, 3 দিয়ে কাটো, 15। 3 15 45, 450। বি অপশন। বুঝতে পারলে? তো এরকমই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ম্যাথগুলো করানো থাকে পেইড কোর্সের প্র্যাকটিস সেটগুলোতেও। অফলাইন ব্যাচে তো প্রতিনিয়ত হাই হাই কোশ্চেন্সেরও, যেগুলো হয়তো অনলাইনে তোমার নেইও, কোনো টিচারেরই হয়তো নেই, কারণ ইন্ডিভিজুয়াল থিঙ্কিংয়ের এগুলো। বাকি একটু বুঝতে হবে ভাই, সবাই কোনো না কোনো সিকিউরড মাধ্যমেই পড়াচ্ছে। যেমন আমার পড়ানোটা যদি নেশা হয়, সঙ্গে এটা অস্বীকার করব না যে এটা আমার পেশাও। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আমার কিছুটা বাউন্ডিংয়ে চলতে হবে, যে বাইরে কোনগুলো আমার কিছুটা একটু আটকে দিয়ে দেখাতে হবে। বাকি ছেলে মেয়ে যারা ভিতরে ঢুকে পড়ছে, তো তাদের তো একটু করতে হবে, এগুলো তোমার বুঝতে হবে। তো প্র্যাকটিস করো, বাকি তো আমি প্র্যাকটিস এটা করে চালিয়ে যাচ্ছি। এই নয় যে এই কোশ্চেন একটা এক্সামের উপরেই বেসিসে ফোকাসড। তো ম্যাথ অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট যেখানে পাও সেখান থেকেই শেখো। আবার এই নয় যে সব কিছু র্যান্ডমই শিখবো, কিছু কিছু সিলেক্টিভও শিখতে হবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে আর ক্লাস লং করছি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।